এই যে এই মেয়েটা ওর মালিকের বাসা চুরি করেছে স্যার, এই জন্য আমি ওকে ধরে নিয়ে আসছি। আমার এক্স ওয়াইফ? আপনি যান, আমি দেখছি। ওকে স্যার। স্যার আমি সত্যি কথা কইতেছি স্যার, আমি কোনো চুরি করিনি। ওই ম্যাডাম ভুল বুঝছে আমার। ম্যাডামের কাছে আমার বাড়ির মালিক মিথ্যা কথা কইছে, আমি চুরি করি নাই। আসলে হয়েছে কি, আমি যে বাড়িতে কাম করি ওই বাড়ির যে সাহেব আছে, হ্যাঁ আমার কুপ্রস্তাব দিছিল। আমি হ্যাঁ কুপ্রস্তাবে রাজি না হতে আমার উপরে চুরির অপবাদ দিয়ে আমার থানায় পাঠাই দিছে স্যার। আমি সত্যি করে কইতেছি আমি কোনো চুরি করি নাই আমি জানি আপনি চুরি করতে পারেন না। স্যার। তাইলে তাইলে আমি যাই স্যার। বলছিলাম যে আপনার নাম মোনা না? আমার নাম? আপনি স্যার আমার নাম কি করে জানলেন? আমার নাম তো মুনা। অ্যাকচুয়ালি আমি আপনাকে চিনি। আই মিন আপনার হাজব্যান্ড আলিফ আমার বন্ধু ছিল। আপনাদের বাসায় কখনো যাওয়া হয় নাই, বাট ওর মুখ থেকে আপনার সম্পর্কে অনেক কথা শুনেছি বা আপনার ছবি দেখেছি। দ্যাটস ওয়াই আমি আপনাকে চিনতে পেরেছি। ও আচ্ছা, আপনি আলিফের বন্ধু। কিন্তু আমি তো আর আপনার বন্ধুর সাথে থাকি না। আপনার বন্ধুর সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। আমি ওকে ছেড়ে দিছি। কেন আপনি ছেড়ে দিলেন কেন? আমি যতটুকু জানি যে আপনাদের ভালোবাসা বিয়ে হয়েছিল। স্যার আসলে এসব বিষয়ে আমি কথা বলতে চাইতেছি না। বাদ দেন। আপনি আমারে যে বুঝছেন যে আমি চুরিটা করিনি, আপনার ধন্যবাদ। আমি যাইগা। প্লিজ আপনি আমাকে বলতে পারেন। কি যে বলি স্যার, আমি আপনার বন্ধুর সাথে অনেক বড় একটা অন্যায় করছি বুঝছেন। আপনার বন্ধু তো আমার অনেক ভালোবাসতো, কিন্তু আপনার বন্ধুর ভালোবাসার মর্ম আমি দিতে পারিনি। আলিফের ব্যবসায় হঠাৎ করে না একটা লস হয়, আর ওই সময় না অনেক খারাপ সময় যেতেছিল। আর তখনই না আমার মাথায় একটা ভূত চাপে। আমি অন্য একটা ছেলের পছন্দ করা শুরু করি। ওই ছেলের লাগে কথা বলতে থাকি, দেখা করতে থাকি। এমন করতে করতে ওই ছেলের সাথে আমার একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। আর তারপরে আমি আলিফরা দেখতে পারি না। আমার কাছে মনে হয়েছে যে আমি আলিফের সাথে থাকলে ভালো থাকবো না, আমি ওই ছেলের সাথে থাকলে ভালো থাকবো। পরে আমি আলিফকে ছেড়ে ওই ছেলের সাথে চলে যাই। আর এইটাই ছিল আমার সব থেকে জীবনে বড় ভুল। আমি ওই ছেলের কাছে গিয়ে আমি ওই ছেলেকে বিয়ে করি। প্রথম প্রথম সবই ঠিক ছিল, কিন্তু কয়েকদিন পরে জানতে পারি যে ওই ছেলে আসলে একটা নেশাখোর। ওই ছেলের নেশার জন্য সবকিছু করতে পারে। আমার আমার গায়ে পর্যন্ত হাত তুলতো জানেন। আমাকে অনেক মারতো, অনেক খারাপ খারাপ গালি দিত। তখন আমি বুঝতে পারছি যে আমি আলিফকে ছেড়ে কত বড় ভুল করছি। আলিফের আলিফের যে সময় এতটা খারাপ গেছিল, ওই সময় তো তার পাশে থাকা দরকার ছিল আমার স্ত্রী হিসেবে। কিন্তু আমি তখন আমার নিজের স্বার্থের জন্য আমি ওকে ছেড়ে আমি ভালো একটা জীবন পাওয়ার জন্য চলে গেছি। অথচ দেখেন আল্লাহর কি বিচার। আমি আলিফের কাছে যতটা ভালো ছিলাম তার থেকেও খারাপ এখন আমি আছি। ওই ছেলে একদিন আমাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়, মানে তোকে আমার এখন আর দরকার নেই। তারপরে আর কি, তারপরে এই তো মানুষের বাসায় কাজ করি, যখন যে কাজ পাই সেই কাজ করি। এইভাবে এখন জীবন চলতেছে। তবে আমার না খুব একটা আফসোস হয় না কেন জানেন, যখন এই কথা ভাবি যে আমি আমার স্বামীর সাথে অনেক বড় অন্যায় করছি, পাপ করছি, আল্লাহ আমার সেই বিচার করতেছে, তখন মনে হয় যে না, আমি যে জীবন এখন পার করতেছি আমি এইটারই যোগ্য। বরং এইটার থেকেও যদি আরো খারাপ কিছু হয় ওইটার যোগ্য আমি। কারণ যে স্ত্রী তার স্বামীর সাথে এত বড় পাপ করে, আল্লাহ ওই স্ত্রীর জীবনও ছাড় দেয় না। ভেরি স্যাড। আপনার বিষয়টা শুনে খুব খারাপ লাগলো। বাট আপনি তো চাইলে আপনার হাজব্যান্ডের কাছে যেতে পারতেন, মানে তার সাথে যোগাযোগ করতে পারতেন। কি যে বলেন স্যার, যে মানুষটারে আমি এইভাবে লাথি মেরে চলে আসছি, ওই মানুষটার কাছে আবার আমি যা বলবো যে আমি চলে আসছি? কেন চলে আসছি?
যে ছেলের কাছে আমি গিয়েছিলাম ওই ছেলে আমাকে মাইরে ধরে ঘর থেকে বাইর করে দিয়েছে, এই কথা বলবো আমি গিয়া? না স্যার, আমি যদি রাস্তায় পড়ে মরি তবুও আমি ওর কাছে ফিরে যাব না। কিন্তু ওর কাছে না মাফ চাওয়ার খুব ইচ্ছা, জানেন? কারণ আমি তো শুনছি এই দুনিয়াতে যদি কেউ পাপ করে কারো লাগে যদি এই মানুষটা মাফ না করে তাহলে নাকি আল্লাহ মাফ করবো না। আর আমার স্বামী যদি আমার মাফ না করে তাহলে আল্লাহ আমার মাফ করবো না। কিন্তু ওর সামনে যাওয়ার সেই মুখটা আমার নাই যে ওর কাছে যে আমি একটা বারের জন্য ক্ষমা চাইবো। ঠিক আছে, তাহলে মাপ চেয়ে নাও। তুমি তুমি এই থানার ওসি? তুমি এখানে কিভাবে? তার মানে তুমি এতক্ষণ সব কিছু শুনে ফেলছো। ভালো হয়েছে, তুমি জানো আমি অনেক বড় পাপ করছি তোমার সাথে। সেই পাপের শাস্তি আমি প্রতিনিয়ত পাইতেছি, বিশ্বাস করো। আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করছি। তুমি আমার কতটা ভালোবাসতা আর আমি তোমার ভালোবাসার কোনো মূল্য দিতে পারি নাই। আমি একটা মিথ্যা ভালোবাসার পিছনে ছুটে গেছিলাম, আর আজকে দেখো তুমি কোথায় আর আমি কোথায়। আমি আমি তোমার কাছে আচর করে ক্ষমা চেয়েছি, তুমি আমাকে বললে মাফ করে দিও। আমি জানি আমি ক্ষমার অযোগ্য, তবু যদি সম্ভব হয় তুমি আমাকে মাফ করে দিও। মাফ করবো, তবে একটা শর্তে। শর্ত? তুমি তুমি আমার যা শর্ত দিবা, যা কিছু করতে বলবো আমি দুনিয়ার সব কিছু করবো, আমি কোনো কিছু বাদ রাখবো না। কিন্তু তার বিনিময়ে তুমি আমার মাফ করে দিও। আমাকে আবার বিয়ে করতে হবে। বিয়ে? তুমি তুমি আমার আবার বিয়ে করতে চাইতেছো? কি বলতেছো তুমি? হ্যাঁ, তুমি কি ভুলে গেছো যে এই মানুষটা তোমার লাগে কি করছে? হ্যাঁ, তোমার ছাইরা অন্য একটা পোলার লগে চলে গেছিল। তুমি সেই মানুষটারে আবার আবার নিজের করে চাইতেছো, বিয়ে করতে চাইতেছো? না না, তুমি আমার বিয়ে করবে না। তুমি তুমি আরো ভালো কিছু ডিসার্ভ করো। তুমি আমার মতো এরকম একটা মায়ের তুমি ডিসার্ভ করো না। আমি তোমাকে ভালোবেসে বিয়ে করছিলাম, অনেক ভালোবাসি তোমাকে। আমি কখনো তোমার প্রতি কোনো অভিযোগ রাখি নাই, আমি তোমার প্রতি কোনো বদদোয়া করি নাই। সবসময় চেয়েছি তুমি যেন ভালো থাকো, তোমার ভালোতে আমি ভালো থাকবো, এটা ভাবছি। আজকে তুমি তোমার নিজের ভুল নিজে বুঝতে পারছো। আমার এ থেকে বেশি আর কিছু কিছু চাওয়ার নাই তোমার কাছ থেকে। আমি শুধু চাই আমরা একসাথে থাকবো, আমি তোমাকে আর হারাইতে চাই। তুমি সত্যি বলতেছো? আল্লাহ যে আমার এত বড় একটা সুযোগ দেবে জীবনে, বিশ্বাস করে আমি কল্পনাও করি নেই। আমি তো এটাই ভেবে নিয়েছি যে আমি হয়তো বা জীবনে ক্ষমা পাবো না, কিন্তু আল্লাহ যে আবার দ্বিতীয়বারের মতো তোমাকে আমার জীবনে ফিরাই দিছে, এইটা আমি বিশ্বাসই করতে পারতেছি না। আমিও আমিও আর তোমার হারাতে চাই না, সত্যিকার অর্থে। বিশ্বাস কর, আমি তোমার হারাতে চাই না।